তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিতম পডকাস্ট। আমি রিতম। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইছাপুরের একটা স্কুলে ঘটে যাওয়া একটা মারাত্মক ভৌতিক ঘটনা, যেটা আমার একটা ভিউয়ার আমাকে শেয়ার করেছে, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদেরও যদি গল্পটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও একটা ভয় পাওয়ার সুযোগ করে দিও। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গল্পটা আমাকে যেইভাবে লিখে পাঠানো হয়েছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি শুভ, ইছাপুরে থাকি। এখন আমি গ্র্যাজুয়েট দিচ্ছি। ঘটনাটা তখনকার যখন আমি মাধ্যমিক দিই। এটা আমার জীবনের একটা ভয়ানক গল্প, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আগে নিজের ব্যাপারে একটু বলে দিই। আমি ছোটোবেলা থেকেই খুব শান্ত স্বভাবের। এখন মাধ্যমিক দেব, বাড়ি থেকে কোনোদিনও একা একা বেশি দূরে যাইনি। স্কুল, পড়া, টিউশন। আর হ্যাঁ, সবথেকে বড় গুণ আমার, আমি বন্ধু বানাতে খুব ভালোবাসি। নতুন নতুন বন্ধুদের সাথে মিশবো, খেলবো, এটা ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দ ছিল। স্কুল টিউশনে অনেক বন্ধু ছিল, কিন্তু ওটা স্কুল টিউশন অবধি, তার বাইরে আমি কোথাও যেতাম না। তো এবার আমার মাধ্যমিকের সিট পড়ে ইছাপুরের একটা স্কুলে। বেশ ভালোই হলো, আমি থাকি ইছাপুরে আর ইছাপুরের স্কুলেই পড়েছে, তো খুবই ভালো, কাছাকাছি হয়েছে, যেতে আসতে অসুবিধা হবে না। কিন্তু এই স্কুলটার নাম আমি নেব না, কারণ এই স্কুলটার যদি আমি নাম নিই না, তাহলে তোমরা 90% লোক বলে দেবে এটা কোন জায়গায় অবস্থিত স্কুলটা আর কোন স্কুলের কথা এখানে বলা হচ্ছে, তাই নেব না। তো যাই হোক, গরমকাল ছিল তখন। মা প্রথম আমাকে এক্সাম দিতে নিয়ে যায়, এবার আসার সময় আবার বলে নিয়ে আসবো। তো স্কুলটার একটু বর্ণনা দিয়ে দিই। স্কুলটা চারিদিকে জঙ্গল স্কুলের, এবং তার চারিপাশে ভাঙা ভাঙা কিছু কোয়ার্টার রয়েছে। আগে কোয়ার্টারে অনেক মানুষ থাকতো, কিন্তু এখন কেউ থাকে না। তো এক্সাম দিতে দিতে কেমন একটা আনমনা হয়ে যায়। বাইরে তাকাই, বাইরে তাকিয়ে হঠাৎ দেখলাম কয়েকটা ছোট ছোট বাচ্চা, কালো কালো দেখতে, নোংরা জামা প্যান্ট পরে কোয়ার্টার থেকে অন্য কোয়ার্টারে যাচ্ছে আর নিজেদের গায়ে কাদা ছুঁড়ছে, থুতু দিচ্ছে। এই দেখে আমার জানি না কি হলো, আমিও একটা থুতু মারলাম, কিন্তু ওদের গায়ে মারতে চাইনি, এটা সত্যি কথা। যেমন হয় না, একজনকে দেখে আরেকটা বাচ্চার ইচ্ছা করে, আমিও একটা থুতু মেরে দেখলাম কত দূর যায়। সেই টাইমে ওই থুতুটা যখন আমি মারলাম, থুতুটার নিচে একটা বাচ্চা এসে পড়ে এবং তার গায়ে গিয়ে থুতুটা লাগে। ওই বাচ্চাগুলো সবাই মিলে এরমভাবে তাকালো, আমি একদম ভয় পেয়ে গেলাম। এবং সেই টাইমটা তোমরা বিশ্বাস করবে না, ওয়েদারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, চারিদিকে অন্ধকার ছেয়ে গেল এবং মনে হচ্ছিল ওই বাচ্চাগুলো আমায় চোখ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তখনই ম্যাডাম চিৎকার করে উঠলো, কি হলো, এক্সাম দিতে এসছো নাকি ঘুমাতে এসছো? অনেকক্ষণ ধরে তোমায় নোটিস করছি, এর থেকে ভালো তো এক্সাম না দিয়ে বাড়িতে ঘুমাতে পারতে। আমি ভাবলাম তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাই হোক, পরীক্ষা অতটা ভালো হলো না, উল্টে মাকে নালিশ করলো স্কুল কর্তৃপক্ষ থেকে। বাড়িতে এসে আমাকে মা খুব বকাবকি করছে। জানি না আমার কি হলো, মায়ের মুখের ওপর বললাম বেশ করেছি, আরও ঘুমাবো, যেটা আমি কোনোদিনও বেসিক্যালি করিনি ছোটোবেলা থেকে। এখনও পর্যন্ত না, মা বাবার মুখের ওপরে আমি কোনোদিনও সেভাবে কথা বলি না। মায়ের মুখের ওপর প্রথম কথা বললাম। মা রেগে কষ্টে আমার গালে একটা চট দিল। আমার কি হলো আমি সেই টাইমটা আমি জানি না, আমি গোঙাতে লাগলাম, বললাম আমায় মারলি, আমায় মারলি বলে আমাদের জানলা কাচের ছিল, এমন ঘুষি মারলাম হাত দিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। বাবা অফিস থেকে সিধা হসপিটালে গেল, কারণ মা মায়ের সঙ্গে সঙ্গে কোনো দিকে না তাকিয়ে হাসপাতালে নিয়ে গেল। ব্যারাকপুরের এক হাসপাতালে নিয়ে গেছিলো আমাকে। কিন্তু বিশ্বাস করো, আমার এত রক্ত বেরালো, বা 3খানা আমার হাতে সেলাই পড়েছিল। সবাই একটু অবাক হয়ে গেল, কারণ আমি সেই রক্ত দেখে খিলখিল করে হাসছি, যেন আমার কিচ্ছু হয়নি। এবং সেই রক্ত দেখে নাকি আমি খুব মজা পাচ্ছিলাম। কাল রবিবার, কোনো এক্সাম নেই। সকালবেলা মা খাওয়ার জন্য ডাকছে। আমাদের 2তলা বাড়ি, তো আমি 2nd ফ্লোরে থাকি। মা ডেকে ডেকে সাড়া না পেয়ে ওপরে গেল, গিয়ে যেটা দেখলো, মা একটু ভয় পেয়ে গেল। আমি আমার হাতের সেলাই খুলে দেয়ালে আমার রক্ত দিয়ে একটা বাচ্চার ছবি আঁকছি আর নিজে নিজে হাসছি, আর কার সাথে যেন বিড়বিড় বিড়বিড় করে কথা বলছি। মা ভয়ে দৌড়ে গিয়ে আমায় বলল, কি করছিস এটা? আমার উত্তর শুনে মা চুপ হয়ে গেল। আমি বললাম এটা আমার বন্ধু, আর আমার বন্ধুরা যা বলবে আমায় এবার থেকে আমি তাই করব। এই কথাটা বলে আমি একটা অট্ট হাসি দিয়ে উঠলাম এবং আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর মা যখন আমার চোখটা খোলে, তখন আমি দেখি আমাদের বাড়িতে ডাক্তার দাঁড়িয়ে রয়েছে
এবং ডাক্তার মাকে বলছে এটা 4 বেলা ওষুধটা দেবে, ও ঠিক হয়ে যাবে, জ্বর কমে যাবে। আমার গায়ে নাকি সেদিন প্রচণ্ড জ্বর এসেছিল, তো মা হয়তো ভাবলো জ্বরের জন্যও হতে পারে। কিন্তু যেহেতু আমি আমার বন্ধুদের কথা বলেছি এবং রক্ত দিয়ে একটা বাচ্চার ছবি এঁকেছি, মা একটু দুশ্চিন্তায় তো পড়েছিল। মা আমায় বলল, আজকে রাতে তুই একা শুবি না, আমার আর বাবার মাঝখানে শুবি। সেদিন রাতে মা বাবার সাথে শুলাম, কারণ মা একটু দুশ্চিন্তায় করছিল। তো রাতে ঠিক 1টা বাজে হঠাৎ একটা আওয়াজ কানে ভেসে এলো, শুভ, ও শুভ, শুভ খেলবে, চলো আমরা একসাথে খেলি। আমি বুঝলাম এটা কোনো বাচ্চার আওয়াজ। উঠে দেখি সেই বাচ্চাগুলো, মানে তারা 5 জন ছিল। ওরা আমার দিকে কালো কালো হাত বাড়িয়ে আমাকে বলছে, চলো শুভ, খেলতে যাবে না, আমরা আজকে একসাথে খেলবো। আমি ওদের বললাম, এখন হবে না, মা বকবে, কাল এক্সাম আছে আমার। আমি তখনও, ওরা আমার কথা কোনো রকম শুনলো না। ওরা বলল, কেউ উঠবে না, আসো, আমি যাব, তুমি যাবে, সবাই যাব, আমরা সবাই খেলবো। আমি ওদেরকে বলছি, আমি যাব না, বললাম তো তোমরা যাও। আমাকে এক পর্যায়ে ওরা টানতে থাকলো। আমি মাকে ডাকলাম, কিন্তু কি জানি কি হলো, মা বাবা কেউ উঠলো না। তারপর ওদের সাথে আমি বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে চারিদিক দেখলাম অন্ধকার। আমি ওদের সাথে খেলতে থাকলাম। হঠাৎ ওরা বলে উঠলো, তুমি আজ থেকে এখানেই থাকবে, আমরা সারাদিন এদিক ওদিক খেলবো, ঠিক আছে? হঠাৎ মায়ের ডাকে আমার ঘুম ভেঙে গেল। মা আমায় বলছে, কিরে কটা বাজে, ওর তাড়াতাড়ি, কাল আজকে তো এক্সাম আছে। তো আমি ভাবলাম, আমি কি এতক্ষণ ঘুমাচ্ছিলাম? এটা কি তাহলে ঘুমে আমি স্বপ্ন দেখছি? এরম করে 7 দিন কেটে গেল। রোজ রাতে ওরা আসে, ওদের সাথে যেতাম অন্ধকার দুনিয়ায় খেলতে। আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। ওদের মতো কালো ফিনফিনে চেহারা হয়ে যাচ্ছে আমার, চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে থাকলো। আমি একটু দেখতে ফর্সা, তো আস্তে আস্তে গায়ের রং ঝরে পড়া, শরীর ঝরে পড়া। মা বাবা একটু চিন্তায় পড়ে গেল, কারণ আমার জেদ, রাগ বেড়ে গেল। কথায় কথায় তর্ক করতাম, কথা শুনতাম না, পাগল পাগল লাগতো নিজেকে। সারাদিন একা একা কথা বলতাম জানলার সামনে বসে, আর ওয়েট করতাম কখন রাত হবে। তো পরের দিন 7 দিন কেটে যাওয়ার পরে লাস্ট এক্সাম পরীক্ষা দিতে পাশে দেখলাম হঠাৎ ওই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এক্সাম দিতে দিতে। তো হঠাৎ করে ওরা আমার হাত টেনে বলছে, চলো, খেলতে যাবে না, চলো। ওদের চোখে তাকিয়ে না আমি কেরম হারিয়ে গেলাম, এবং আমি খাতা জমা দিয়ে স্কুলের পেছনে জঙ্গলে ওদের সাথে চলে গেলাম খেলতে। 4টে বেজে গেল, সব বাচ্চারা বেরোচ্ছে। আমাকে না দেখে মা একটু চিন্তিত হয়ে গেল। মা আমার বন্ধুদের জিজ্ঞাসা করলো, ওরা বলল ও তো 3টের সময় বেরিয়ে গেছে। মা টিচারদেরও জিজ্ঞাসা করলো, তারাও এক কথা বললো যে ও তো আজকে 3টের সময় বেরিয়ে গেছে ফাঁকা খাতা জমা দিয়ে। তো বাবা চলে এলো কোয়ার্টারে। মা চারিদিক এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টার খুঁজছে, বাবাকে খোঁজ দিল। লাস্টে বাবা আসলো এবং কোয়ার্টারে যারা নাইট গার্ড থাকে তারা পর্যন্ত চলে এলো। খুঁজতে খুঁজতে 8টা বেজে গেল। মা বাবা আর কোয়ার্টারের নাইট গার্ডস মিলে টর্চ দিয়ে আমায় খুঁজছিল। হঠাৎ দেখলো আমি শেষ কোয়ার্টারের লাস্টে, যেখানে সবাই ময়লা ফেলে, সেখানে কোনো একটা পশুর মাংস চিবিয়ে কচমচ করে খাচ্ছি। আমার পুরো মুখে রক্ত এবং পায়ে কিছু দিয়ে একটা কেটে গেছে, আমার পায়ের হাড় দেখা যাচ্ছে। বাবা আর নাইট গার্ড মিলে আমাকে টানছে, কিন্তু বিশ্বাস করে ওরা আমাকে টেনে ওখান থেকে নিয়ে যেতে পারছে না। আমি একটা কথা বারবার আওড়ে যাচ্ছি, আমি যাব না, ওদের সাথে এখানে খেলবো আর থাকবো, ওরা আমাকে সারা জীবন ওদের সাথে থাকবো। লাস্টে কোনো মতে আমাকে হসপিটালে নিয়ে যায়। বিশ্বাস করো, হসপিটালের নার্স, ডাক্তার, বাবা কেউ আমায় ধরে রাখতে পারছে না। কোনো রকম বাড়ি এসেছে ব্যান্ডেজ করে, কিন্তু আমি ব্যান্ডেজ খুলে ফেলছি বাইরে যাব বলে। দরজায় লাথি মারছি, নিজের মাথা ঠুকছি, নিজের জিনিসপত্র ভাঙাভাঙি শুরু করে দিয়েছি। মা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। বাবা আমাকে আটকাবার জন্য জড়িয়ে ধরে। সেই টাইমে আমি হাত না ছাড়াতে পারে বাবার হাতে এমন একটা কামড়ে দিই, পুরো বাবার মাংস মনে হয় আমার মুখে চলে আসে। আমার মুখে পুরো বাবার রক্ত ফিচ করে বেরিয়ে আসে। মা ভয় পেয়ে পাড়ার সব লোককে ডাকাডাকি করে। ওখানকার একটা দাদু আমাকে দেখে বলে, এই ওঝাটাকে ফোন করো, করে ডাকো এখনই, তোমার ছেলেকে নিশ্চয়ই ওই জায়গার কিছু আতপেত্তা ধরেছে। তখনই ওই ওঝাটা আসে। ওঝাটা এসে দরজা বন্ধ করে প্রথমত, আর বলে, কোথা থেকে এসছিস, কে তোরা, কেন ওকে জ্বালাচ্ছিস?
প্রথমত আমি কিচ্ছু বলি না, আমার মধ্যে ওরা চলে আসে এবং আমার চোখগুলো উল্টে যায় নাকি, আমার মায়ের মুখ থেকে শোনা। আমার দু চোখ লাল হয়ে যায়, চোখের তলায় ডার্ক সার্কেল চলে আসে, আর আমার মুখের দুটো দাঁত মনে হচ্ছে বেরিয়ে আসছে। আমি শুধু একটা কথাই বলি, কেউ আমায় ছাড়াতে পারবি না, নিয়ে তো আমি ওকে যাবই। কে আটকাবি আমায়? তুই তুই কিচ্ছু করতে পারবি না। তারপরে ওঝা কিছু মন্ত্র পড়ে, ঝাঁটা দিয়ে বাড়ি দেয়। সেই সব করার পরে নাকি তারা মুখ খোলে, খুলে বলে ও আমার গায়ে থুতু দিয়েছে, আমি ওকে নিয়েই যাব। ওরা বলে আমাকে ওদের সাথে নিয়ে যাবে। মা কান্না করে বলে, হাত জোর করে বলছি আমায় নিয়ে যাও, ওকে না। ওইটা শুনে ওরা আরও হাসতে থাকে। ওঝা বলে শান্ত হন আপনি, ওরা যাবে না, ওদের ঘাড় যাবে। উনি কিছু মন্ত্র পড়ে আর একটা জল ছেটায় আমার গায়ে। ওরা চোখ উল্টে বলে সব মরবি, বাঁচবি না, কেউ বাঁচবি না তোরা, এক এক করে সব কটাকে মারবো। অনেক কষ্টে ওরা যেতে রাজি হয়, কিন্তু ওরা বলে ওরা কিছু নিয়ে যাবে আমার থেকে। ওরা এত শক্তিশালী ছিল, ওঝা কাকু বাবা মাকে বলে ওকে কিছু না দিলে ও আমাকে মেরে ওদের সাথে নিয়ে যাবেই, ওকে আটকানো কেউ পারবে না, কারো সাধ্য নেই। মা বাবা না করেও আমার জীবনের জন্য রাজি হয়ে যায়। তো ওরা বলে চলে যাওয়ার সময় জানলার কাচ ভেঙে দিয়ে যাবে। ওঝা কাকু বলে তো তোরা কি নিয়ে যাবি বল। ওরা হাসি দিয়ে বলে সে তো পরেই জানতে পারবি। মা বাবা কান্নায় ফেটে পড়ে। 1 ঘন্টা আমার জ্ঞান ছিল না, ওরা চলে যায় কাজ ভেঙে। দেন 1 ঘন্টা পরে যখন আমি উঠে আমাকে জল খাওয়ার জন্য যখন আমাকে নিয়ে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। ওরা ওদের সাথে আমার হাঁটার শক্তি নিয়ে যায়। তো সেইটা দেখার পরে মা বাবা কান্নায় ফেটে পড়ে যে কী হলো এটা। ওরা যাওয়ার আগে আমার হাঁটার শক্তি নিয়ে যায় যাতে আমি কোনোদিনও খেলতে না পারি। আমার ছোটোবেলাটা ওরা নষ্ট করে দেয় এবং আমার পরীক্ষাতেও আমাকে ফেল করিয়ে দেয়, যার জন্য আমার 1 বছরটা নষ্ট করেছে ওরা। তারপরে আমরা ভাবি যে যাই হোক, ওঝা কাকু আমাদের অনেক হেল্প করেছে, উনি আমাদের এখানেই থাকে, ওনাকে ডেকে একটু খাওয়ানো উচিত। তো যেদিন উনি আসছিলেন সেদিন নাকি সকালবেলা ওনার আসার কথা, তো উনি আসেননি। আমরা পরে ফোন করি, তো বাবা যায় যে উনি হয়তো কাজে ফেসে গেছে, ওনার বাড়িতে খাবার দিয়ে আসি। খাবার দিতে গিয়ে দেখে পাড়ার লোক ওনার বাড়ির সামনে জড়ো হয়ে রয়েছে। উনি গলায় ফাঁস দিয়েছে, ওনার শরীরে একটা জামা প্যান্ট নেই, ওনার চোখ ফেটে বেরিয়ে আসছে, জিভটা বেরিয়ে গেছে, যেন কেউ ওনাকে প্রচণ্ড ভয় পাইয়েছে, প্রচণ্ড। এবং ওনার স্ট্রোক করে ওনাকে গলায় দড়ি দিয়ে দিয়েছে। ওই লাশ দেখে আমরা চমকে যাই এবং আমাকে লাস্টেও আমার কিছু সময় মনে হতো যে ওরা আমার আশেপাশে ঘুরছে, আমার পেছন ছাড়তে চাইতো না। তারপরে আমরা অনেক পরামর্শ নিয়ে অনেক জ্ঞানীগুণী মানুষের থেকে এইসব ব্যাপারে যারা জানে, আমরা বাড়িটা বন্ধন করি। এখন এন্টিটিটা খুব কম ফিল হয়, বাট আমি এখনও পর্যন্ত এমন কোনো জায়গায় যাই না যেখানে খুব ফাঁকা অন্ধকার বা ময়লা রয়েছে, বাঁশঝাড় রয়েছে, এইসব জায়গা আমার যাওয়া অ্যালাউ না। কারণ গেলেই আমার গা ভারী হয়ে যায়। আর আমি এত বড় হয়ে গেছি, তাও আমার মনে হয় যে কোনো একটা ফাঁকা জায়গায় গেলে, জঙ্গলের দিকে তাকালে, যে মনে হয় এই বাচ্চাগুলো এইখান থেকে ওখানে দৌড়ালো, কেউ একটা দৌড়াচ্ছে, এরকম মনে হয়। তো গল্পটা আমার লাইফের একটা খুবই বাজে দিক। আমি এখনও পর্যন্ত ঠিকঠাক হাঁটতে পারি না, অনেক ডাক্তারের পেছনে টাকা যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে, বাট এখনও পর্যন্ত সেই শক্তিটা আমার নেই। তো যা হয়েছে আমার সাথে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো গল্পটা কেরম লাগলো সেটা বলো। আর হ্যাঁ, আমার মুখে এরকমই গল্প শুনতে যদি তোমাদের লাইফে এরকম মারাত্মক কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই আমাকে শেয়ার করো। আমার মেলে, আমার ডিসক্রিপশানে মেল রয়েছে, তোমরা ওটাতে শেয়ার করতে পারো, আমি তোমাদের ভাষায় পড়ে শোনাবো গল্পটা। আজকের জন্য এইটুকু। আর হ্যাঁ, আমার চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের জন্য এইটুকু, টাটা।